সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের আজকের মাস্টার্সের ক্লাস। পুরোটা ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা রাখি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা খুব আনন্দিত যে প্রায় 2 বছর পর আমাদের স্বাভাবিক কার্যক্রম একটু একটু করে শুরু হচ্ছে এবং আমি আশা রাখি খুব শীঘ্রই তোমাদেরকে আমরা আবার ক্লাসরুমে ফিরিয়ে আনতে পারব। আমাদের সেই কি বলবো, মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিক্ষকের আমাদের ক্লাসগুলি আবার প্রাণবন্ত হয়ে উঠবে বিভিন্ন ইয়ারে এবং তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো এই যে সময়টা আমরা প্রায় পার করলাম, এই সময়ের মধ্যে সময় তো যেটা চলে যায় সেটা আমরা আর ফেরত আনতে পারি না, কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি আশা করব পাস্ট ইজ পাস্ট, এই মুহূর্ত থেকে তোমরা একটু সচেতন হও, কারণ খুব শীঘ্রই তোমাদের পরীক্ষায় বসতে হবে। বিভিন্ন ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং খুব চাপের মধ্য দিয়ে শিক্ষার্থীরা, আমরা শিক্ষকরা হয়ে যাচ্ছি, কারণ দীর্ঘ একটা সময় বন্ধ থাকার, সব কার্যক্রম বন্ধ থাকার ফলে স্বাভাবিকভাবে অনেক চাপ পড়ে গেছে। আমি তোমাদের কাছে আশা করব প্রত্যেক ক্লাসে যে কথাগুলি মনে করে দিই, যে আমরা শিক্ষকরা মানে সামনাসামনি ক্লাস নিলে যে উপকারটা তোমরা পাও সেটা আমরা তোমাদের জন্য করতে পারিনি, কিন্তু আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি, সেই জন্য আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। তো এই যে মানে যে কয়টা ক্লাস আমি এর মধ্যে নিয়েছি, তোমরা সকলেই জানো যে তোমাদের যে পেপারটা আমি পড়াই সেটা হলো বাংলাদেশের রাজনীতি, এবং এই পেপারটি সম্পর্কে আমি প্রতি ক্লাসেই তোমাদেরকে বলি যে একটু একটু করে বলি, মানে মনে করিয়ে দিই, কারণ একটা জিনিস বারবার শুনলে তোমাদের মনের মধ্যে যদি বসে যায়, গেঁথে যায়, সেটাই আমার সার্থকতা। এমন একটা পেপার, যে পেপারটি একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন শিক্ষার্থী হিসেবে যে বিষয়গুলো বাংলাদেশের আমরা যদি শেকড়ের সন্ধান করতে না পারি, আমি যদি আমার ব্যক্তিগত জীবন দিই বা তোমার ব্যক্তিগত জীবন নিয়ে যদি একটু ভাবো যে আমার শেকড়টা কোথায়, আমি কোথায় জন্ম নিয়েছি, আমার মাকে, বাবাকে, আমার বাবা মার আদি পুরুষ কারা ছিলেন, ইত্যাদি ইত্যাদি, আমার গ্রামের বাড়ি কোথায় বা আমি কোথায় বড় হয়েছি, এই বিষয়গুলি আমি যদি না জানি, এবং আমি যে এই যে একদম পৃথিবীতে এসে একদম মানে ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে একটু একটু করে বেড়ে উঠলাম, এর পেছনে কোন মানুষগুলি মানে ইনভলভ ছিল, কারা তাদের অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাদেরকে ক্লান্তিহীনভাবে আমাদেরকে বড় করে তুলেছেন, আমাদেরকে মানে সাহস জুগিয়েছেন নিজের পায়ে দাঁড়ানোর, একটু একটু করে হাঁটার, সেই মানুষগুলির প্রতি আমাদের কিন্তু একটা, আমরা যদি না জানি তাহলে কিন্তু তাদের প্রতি একটা মানে স্বয়ংক্রিয় বা অটো যে ভালোবাসা, অটো যে রেসপেক্ট, সেগুলি আসবে না, এবং সেগুলি না আসলে আমার শেকড়টা কিন্তু আমি মনে করি না যে শক্ত হবে। ঠিক তেমনি আমি কোন দেশে আছি, আমি জন্ম নিয়েছি, জন্ম নিয়ে এই পৃথিবীর আলো বাতাস সব কিছু আমি ভোগ করছি, কিন্তু আমি জানি না আমার দেশের ইতিহাস কী, ঐতিহ্য কী, বহির্বিশ্বে এই দেশের ভাবমূর্তি কেমন, ইত্যাদি ইত্যাদি, বা কী কী উপায় অবলম্বন করলে এই দেশটা আরও উন্নতি থেকে উন্নততর দিকে ধাবিত হবে, ইত্যাদি অনেক বিষয় মানে যুক্ত থাকে। তো এই বিষয়গুলি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং ভেতরে ধারণ করতে হবে, তাহলে আমি আমার দেশকে ভালোবাসতে পারবো। এবং তোমাদের আরেকটা কথা আমি প্রতি ক্লাসে মনে করে দিই, সেটি হলো যে এটা এমন একটা পেপার, যে পেপারটা আমরা একদম শিক্ষা কার্যক্রমের শুরু থেকে পড়ে আসছি এবং মাস্টার্সের শেষ অবধি এসে পড়ছি, এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হবে। কাজে এই বিষয়বস্তুগুলি তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের উপযোগী করে তোমাকে উপস্থাপন করতে হবে। বিষয়বস্তু এক, উপস্থাপন শৈলী এবং তুমি কিভাবে কতটা তথ্য সমৃদ্ধভাবে তুমি বিষয়গুলোকে খাতায় প্রেজেন্ট করতে পারছো, সেটার উপরে তোমার মার্কস ডিপেন্ড করবে। তো আমরা দেখি যে আজকের টপিকটা কি। আমরা এর আগে পড়েছি যে এত কাঙ্ক্ষিত আমাদের একটা দেশ বাংলাদেশ, মানে আমাদের দেশের সাথে অন্য দেশের মানে
মানে অনেক 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 পার্থক্য। কারণ আমাদের এই ছোট্ট দেশের জন্য আমার মানচিত্রে, এই একটা ছোট্ট দেশ যেটা মানচিত্রে একবার তাকালে হয়তো চোখেই পড়ে না, সেই ছোট্ট দেশের জন্য কত মানুষের মানে আত্মাহুতি, স্যাক্রিফাইস, মানে কত কিছু বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। কাজে আমাদের এই দেশের জন্ম, ইতিহাস, ঐতিহ্য সমস্ত কিছু আর 10টা দেশের চেয়ে একটু ব্যতিক্রম। আমরা এই জন্য গর্বিত। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে দেশটা পেলাম, এই দেশটা পেলাম এর সঙ্গে অনেক মানুষের কথা আমি বলেছি, যারা তাদের মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে, সেই নিজের জীবনটা উৎসর্গ করেছে দেশের জন্য। আমরা নির্দ্বিধায় বলতে পারি এরা নিজের চেয়েও দেশকে বেশি ভালোবাসত। কাজেই এরা যা করে গেল, এদের অবদান আমরা কোনো দিন শোধ করতে পারবো না। শোধ করতে পারবো একভাবেই, যদি আমি আমার দায়িত্বটুকু পালন করি। আমরা মনে করতে পারি যে সবাই যদি দায়িত্ব পালন না করে আমি একা করে কি করব। আমাদের মনে রাখতে হবে আমি একাই, প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষ আলাদা। আমি যদি আমার জায়গা থেকে আমার দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করি, এটাই হলো দেশপ্রেম, এটাই হলো সত্যিকারের কর্তব্য, সত্যিকারের দায়িত্ব পালন। অন্য কি করলেও সেটার দেখভাল, সেটার দায়ভার আমার না। আমরা যদি প্রত্যেকে আজকে যারা তোমরা আমার এই ক্লাসটা করছো, আমার কথাগুলি শুনছো, প্রত্যেকের মধ্যে যদি ভেতরে একটা আত্মোপলব্ধি আসে যে হ্যাঁ, আমি তো জন্ম নিয়ে এরকম একটা দেশ তৈরি, একটা দেশ পেয়ে গেলাম, কিন্তু এটা তো এরকম ছিল না, এটার ইতিহাস তো অনেক গভীরে, অনেক মানুষের আত্মাহুতি, অনেক মানুষের সমস্ত জীবনের সমস্ত ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। কাজেই এটাকে রক্ষা করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কর্তব্য। যে একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এর চেয়ে সত্যি আর কিচ্ছু নেই। কাজেই আমরা প্রত্যেকে, যারা আমরা এই ক্লাসটা শুনছো, তোমরা প্রত্যেকেই যদি আমার কথাগুলিকে নিজের কথা ভেবে একটু ভাববে, প্রথমে ম্যাডাম যা বললেন আসলে এটা মানে কি, তোমরা নিজের মতো করে ভাববে যে তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি। আমি কর্তব্য করে দিলে বা তুমি কর্তব্য করে দিলে সেটা আমার করা হবে না। আমরা স্বতন্ত্র, আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি একটা পরিবারকেও চেঞ্জ করতে পারি, দেশপ্রেম উদ্বুদ্ধ করতে পারি, নিজের দায়িত্ব কর্তব্যের সঙ্গে সচেতন করতে পারি, তাহলেই কিন্তু দেশপ্রেমের আমি একটা মানে ছোট্ট অংশে আমি একটা অংশগ্রহণ করলাম। তো এটাকে শুধু পড়ার জন্য পড়া না, বিষয়গুলিকে একটু ভেতরে রাখবে এবং ভালোবেসে এই টপিকগুলি তোমরা পড়বে, তাহলে তোমরা এই যে একাডেমিক কার্যক্রমের শেষে এসেও একটা ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে এমন কোনো চাকরির পরীক্ষা পাবে না যেখানে বাংলাদেশ পলিটিক্স বা বাংলাদেশের রাজনীতি থেকে কিছু না কিছু প্রশ্ন তোমাদেরকে আনসার করতে হবে। এটা মাথায় রেখো। হয়তো হুবহু পাবে না, কিন্তু কোনো না কোনোভাবে তুমি, কারণ তুমি তোমার দেশের বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছ না, তুমি দেশের মধ্যে যদি পরীক্ষা দাও, দেশের মধ্যে যদি তুমি চাকরি করতে চাও, তোমাকে এই বিষয়গুলো একদম ভেতর থেকে জানতে হবে। আর আমি মনে করি একটা মানুষ হিসেবে আমি তোমার দেশকে না জানি, আমি তোমার মাকে না জানি, দেশ তোমার মা, একটা প্রকৃতি আমাদেরকে দিচ্ছে, আর আমি পৃথিবীতে এসেছি এক মায়ের মাধ্যমে। তো এই দুই মাকে যদি আমরা যথার্থ সম্মান করতে না পারি, মানুষ হিসেবে আমি নিজেকে সার্থক মনে করব না মোটেই। তো তোমাদের প্রতি আহ্বান রইল যে তোমরা প্রত্যেকেই নিজের বিবেককে প্রশ্ন করে নিজের দায়িত্ব সম্পর্কে, নিজের যেটুকু কর্তব্য, নিজের যেটুকু করার সেটুকুই তোমরা করো, এর বেশি তোমাদের প্রয়োজন নেই। তো এখন দেখো যে এই যে এত কষ্টের বিনিময়ে আমরা একটা দেশ পেলাম, আমরা মানচিত্রে জায়গা করে নিলাম, বিশ্ব মানচিত্রে, সেই দেশের রাজনীতি কেন অস্থিতিশীল হবে? এটার পিছনে অনেকগুলি কারণ দরকার। এমনিতেই তো দেখো যে আমাদের প্রকৃতিগতভাবে আমরা নানা রকম বন্যা বলো, ঝড় বলো, ঘূর্ণিঝড় বলো, জলোচ্ছ্বাস বলো, খরা বলো, ভূমিকম্প বলো, ইত্যাদি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের আমরা সম্মুখীন হই। এরপরে মানব সৃষ্ট যে সংকট,
যে সমস্যা, যেমন মনে করো রাজনৈতিক অস্থিতিশীলতা, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব, হরতাল, অবরোধ, বিভিন্ন ধরনের দাবি দাবা মেটানোর জন্য ধর্মঘট, এই বিষয়গুলো এই 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 যে আন্দোলনগুলি, এগুলি কী করে আমাদের রাজনীতির যে স্বাভাবিক কার্যক্রম সেটাকে ব্যাহত করে। আর যদি দেশের মধ্যে একটা সুষ্ঠু পরিবেশ না থাকে, তাহলে কিন্তু একদিন হরতালে তোমরা কল্পনা করতে পারবে না যে কি ধরনের ক্ষতি হয়। আর আমরা দেখো, একটু মনে করে দেখো, তোমরা হয়তো ছোট ছিলে কিন্তু ইতিহাস তো রয়ে গেছে, তোমরা একটু স্টাডি করে দেখো যে বাংলাদেশ, টোটাল বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত হরতাল, ধর্মঘট, নানা ধরনের আন্দোলনে কতগুলি মানে কার্যক্রম, দৈনন্দিন কর্মসূচি বন্ধ রাখতে হয়েছে এবং সেটার ক্ষয়ক্ষতি কত, এটা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিলাম। তাহলে যেখানে একদিনে এত ক্ষতি, আমরা কি জানতাম বলো? এই যে ক্ষতি, যে ক্ষতিগুলিকে আমরা ইচ্ছে করলেই ওভারকাম করতে পারি। একটা ছোট্ট উদাহরণ দিই, যেরকম হয় কি আমাদের কারণে অকারণে বিভিন্ন সময় আমরা মন খারাপ করি এবং অনেক সময় নষ্ট করে ফেলি, একজনের উপর রাগ করে, অভিমান করে অনেক সময় চলে যায়। যখন আমরা আবার সুস্থ মানসিক অবস্থায় ফিরি, তখন খুব আফসোস হয়। ঠিক তেমনি ওটা কিন্তু ফেরত আনা যায় না। যে সময়টা শেষ, আমি জানি না আমি এই পৃথিবীতে কতদিন বাঁচবো, যতদিন বাঁচবো ততদিন আমাদেরকে সুন্দরভাবে বাঁচার, উপভোগ করার চেষ্টা করা উচিত। একটা দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি। ঠিক তেমনি একটা দেশ, এত কষ্টের একটা একটা দেশ আমরা পেয়েছি, সেই দেশের এমনি এমনি ক্ষতি হয়ে যাবে, এটা আমরা জনগণ হিসেবে কিভাবে মেনে নেব? আমাদের মতোই তো 30 লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে এই দেশটা দিয়েছে, তো তাদের ঋণ আমরা কি করে শোধ করব? কাজেই আমাদেরকে এই বোধগুলি ভেতরে আনতে হবে। অযথা সময় নষ্ট করা যাবে না, অযথা নেতিবাচক কোনো রোল প্লে করা যাবে না। ঠিক আছে, আমি নেতিবাচক রোল প্লে করতে পারলাম না, ইটস ওকে, আমি পারছি না, কিন্তু তাই বলে উল্টোটা করা যাবে না, দেশটাকে পিছিয়ে নেওয়া যাবে না। এই দেশটা আমার মা। তো এখন দেখি যে এই যে কিছু প্রাকৃতিক দুর্যোগ, এখানে আমরা অনেক ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, কিন্তু হয় কি আসলে যখন ঘরের মধ্যে একটা অশান্তি বিরাজ করে, তখন কিন্তু সব ধরনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। আবার যখন একটা স্থিতিশীল অবস্থা, সুন্দর একটা পরিবেশ বিরাজ করে, তখন কিন্তু আমরা ঘরের মধ্যেই স্বাভাবিক কার্যক্রম করে অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারি, নিজেদের আত্ম উন্নয়নের জন্য অনেক ধরনের কাজ করে থাকি, সমাজে বিভিন্ন রোল প্লে করতে পারি। প্রথম হলো আমাদেরকে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ, স্থিতিশীল একটা পরিবেশ লাগবে। অস্থিতিশীল, তোমার মনটা যখন অস্থিতিশীল, মনটা যখন খারাপ থাকে, পৃথিবী কিচ্ছু ভালো লাগবে না। তোমার যখন শরীরটা খারাপ লাগে, পৃথিবীর সব কিছু অর্থহীন। কাজেই শরীর মন সুস্থ থাকলে যেমন একটা মানুষ সুস্থ থাকে, ঠিক তেমনি দেশের রাজনৈতিক অবস্থা, সার্বিক অবস্থা সুস্থ থাকলেও সেই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে। তো এত কষ্টের এই দেশটাকে আমরা কি করে এই অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করতে পারি, সেই পদক্ষেপসমূহ আমরা এখন দেখব। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ, বহুদলীয় রাজনৈতিক দল এখানে বিরাজমান। এই রাজনৈতিক দল, বহুদল যে বিরাজ করছে, সমস্ত বিষয়গুলি প্রত্যেকের রোল যদি যথার্থভাবে প্লে করা হয় এবং যথার্থভাবে গণতন্ত্র বিরাজ করে, আমাদের উন্নয়ন ঠেকাতে পারবে না। কিন্তু আমাদের এই বিভিন্ন সমস্যার জন্যে 1971-এ আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা 2021-এ দাঁড়িয়ে আছি। আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট, কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা আমরা অর্জন করতে পারিনি ডিউ টু অভ্যন্তরীণ সমস্যা। আমাদের অভ্যন্তরে নানা রকম সমস্যা, এবং যখন একটা দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সমস্যা বিরাজ করবে, সেই সুযোগে বহির্বিশ্বের উন্নত দেশগুলো, যাদের উপরে আমরা বিভিন্ন কারণে অকারণে নির্ভরশীল, তারা তো হস্তক্ষেপ করবে, নাক গলাবে, এবং এই সমস্ত কিছু মিথস্ক্রিয়ার ফলে আমাদের স্বাভাবিক কার্যক্রম, আমাদের উন্নয়ন প্রক্রিয়াটা থেমে গেছে। আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়ে উন্নতির অনেক উপরে উঠে গেছে, কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি এই সমস্ত কারণে। তা দেখি আমরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারব। সমস্যা থাকবে, কিন্তু সমস্যা যখন আমি সুনির্দিষ্ট করতে পারবো যে আমার এই সমস্যা আছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব, তখন কিন্তু আমার এখান থেকে উত্তরণটা খুব সহজ। সম্মিলিতভাবে যার যতটুকু আছে, আমরা যদি একটা দেশকে এভাবে বিশ্ব মানচিত্রে কি বলবো, আদায় করে নিতে পারি, আমি আমার
মানে যোগ্য দাবিটুকু, তাহলে কেন আমি আমার দেশটাকে আমার যে জায়গাটায় মানে নিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা কেন পারবো না? অবশ্যই পারবো, কারণ কঠিন কাজটা আমরা করে ফেলেছি। এখন আমাদের আরেকটু শ্রম দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ পেয়ে যাব। তো দেখো যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল করার বিভিন্ন সুপারিশ হলো। পয়েন্টসগুলি আমি একবার পড়ছি, যদি তোমরা দেখতে অসুবিধা হয় একটু ক্লোজ করে নাও। এবং আরেকটা বিষয় হলো, সবই তোমরা বইতে পাবে। আমি দু তিনটে বই মিলিয়ে আমি আমার মতো করে একটু এদিক সেদিক করে একটু পরিবর্তন করে নিয়েছি। তোমরা যদি মনে করো যে এর বেশি তোমরা পয়েন্টস লিখে সমস্ত প্রশ্নের উত্তর শেষ করতে পারবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি মনে করো যে না, আমার পক্ষে তো এতগুলি লেখা সম্ভব না, আমি একটা স্ট্যান্ডার্ড এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, তোমরা তাহলে এই কটার মধ্যেই থাকবে। যার যেরকম তোমার নিজেকে যেরকম মনে করো যে আমার এতটুকু যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তুমি প্রস্তুতি নেবে। এবং পরীক্ষার খাতায় আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা সবটুকু যা প্রশ্ন চেয়েছে এবং যতটুকু নম্বর তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, পুরো নম্বরটা তোমরা পরীক্ষার মানে পুরো নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা পরীক্ষার খাতায় শেষ করে আসবে। কোনো কিছু বাকি রেখে তোমরা পরীক্ষার হল ত্যাগ করবে না। কারণ একটা প্রশ্ন অনেক ভালো লিখলে আর একটা টাচ করে চলে আসলে তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বে। কাজে সময় জ্ঞানটা খুব বেশি জরুরি। এটা তোমার জীবনে, তোমার পরীক্ষায়, সর্বক্ষেত্রে মানে সময় অনুযায়ী আমরা যদি চলতে না পারি, সময়কে আমরা যদি সম্মান না করি, মূল্যায়ন না করি, তাহলে আমি সব দিক থেকে পিছিয়ে পড়ব। এখন দেখি আমরা পয়েন্টসগুলিতে আসি। সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ। সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ, যোগ্য নেতৃত্বের বিকাশ, আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল গঠন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যথার্থ ভূমিকা বা যথাযথ ভূমিকা, আপোষকামী মনোভাব, প্রকৃত রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি, গ্রহণযোগ্য নির্বাচন এবং সংসদ ভিত্তিক রাজনীতি, জাতীয় স্বার্থের অনুধাবন, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তন, আত্মনির্ভরশীলতা অর্জন। আমরা নিচ থেকে শুরু করি, উপরের অনেকগুলি মোটামুটি আলোচনার মধ্য দিয়ে চলে এসছে। আত্মনির্ভরশীলতা অর্জন। তুমি একজন শিক্ষার্থী, মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। এখন তুমি বলো যে আত্মনির্ভরশীলতা বলতে আমরা কি বুঝি? আত্মনির্ভরশীল মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আত্মনির্ভরশীল মানে নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে পারা। আত্মনির্ভরশীল মানে কখন কোন কাজটা করতে হবে, মানে এটা আমি নিজেকে প্রশ্ন করলেই আমি উত্তরটা পাবো। মানে সর্বক্ষেত্রে আমার তো বিভিন্ন কারণে করে না একে অপরের উপর নির্ভরশীল হতেই হবে, কিন্তু নিজের ভেতরে যে আস্থা, নিজের ভেতরে যে শক্তিশালী মনোভাবটা, আমরা অনেকেই একটুতে দুর্বল হয়ে যাই। সেটা আমাদেরকে মানে মনের দিক থেকে শক্তিশালী হোক, যা সমস্যায় আসুক, যাই ঘটুক না কেন, আমাকে এটা ওভারকাম করতে হবে। ঠিক দেশের উন্নয়নের ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা বিরাজ করার ক্ষেত্রে প্রথমে কি বললাম, অর্থনৈতিক স্বাবলম্বিতা। এটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিমান্ড। যেমন ব্যক্তি ক্ষেত্রে আমি যত বড় বড় কথাই বলি, যত স্বাধীনতার কথা বলি, নারীবাদী কথা বলি, ইত্যাদি ইত্যাদি যাই বলি না কেন, দিন শেষে আমার যদি আমার বাবা, স্বামী, সন্তান যার কাছেই হোক না কেন, আমার যদি হাত পেতে টাকা নিতে হয়, তাহলে কিন্তু আমি আত্মনির্ভরশীল হতে পারলাম না। ঠিক তেমনি একটি দেশ যখন তার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে, যখন তাকে বিভিন্ন কারণে অন্য দেশের উপর নির্ভরশীল হতে না হবে, তখন কিন্তু তার আত্মবিশ্বাস যে আমি তো নির্ভরশীল নই, আমি আত্মনির্ভরশীল, তখন কিন্তু তার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ব্যক্তি জীবনে আমরা কি বিদেশের মতো 10-12 বছরেই আমরা ইনকাম করা শুরু করি না? আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যখন থেকে সম্ভব একটু একটু করে আমরা একটু, তোমরা অনেকেই হয়তো এই পড়াশোনার পাশাপাশি টিউশনে মানে বিভিন্ন ক্লাসের ছেলে মেয়েদের একটু পড়াও, তাতে কি হয়, একটা পড়ানোর একটা চর্চা হয়, নিজের একটা পড়ার অভ্যাস তৈরি হয়, নিজের চাকরির পরীক্ষার জন্য পরবর্তীতে সেগুলি কাজে লাগে এবং কিছু টুকটাক হাত খরচও হয়। সবসময় তো সবার কাছে চেয়ে আনা যায় না, বা সবার পারিবারিক
অবস্থাটাও ওরকম না। আমাদের সাথে অনেকেই ছিল বিশ্ববিদ্যালয় জীবনে যারা নিজেরা নিজেদের খরচটা চালিয়ে আবার পরিবারের বিভিন্ন সদস্যদের পাশে দাঁড়িয়েছে। এই যে একটা তৃপ্তি যে আমি কিছু করতে পারছি, আমার কিছু মানে আমার দ্বারা কিছু করা সম্ভব, এটা কিন্তু ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় জীবন দুইটা কিন্তু সমান। রাষ্ট্র যখন মনে করবে যে না আমি তো অন্যের উপর নির্ভরশীল না, প্রয়োজনে আমি আরও মানুষকে সহযোগিতা করতে পারি অন্য দেশকে, তখন কিন্তু আমার দেশের মানে নির্ভরশীলতা কমে যাবে এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে। এটা একটা দেশের স্থিতিশীলতার জন্য রাজনীতি খুব বেশি জরুরি। অর্থনৈতিকভাবে আমি ডিপেন্ডেন্ট হয়ে আমি কখনো স্থিতিশীল কিছু এক্সপেক্ট করতে পারবো না। নিয়মতা মানে ক্ষমতা পরিবর্তন হবে, একটা টার্ম আসবে, এটা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, নির্দিষ্ট সময় নির্বাচনের মধ্যে দিয়ে, সঠিকভাবে নির্বাচনের মধ্যে দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই বিষয়গুলি ঘটতে হবে। এটা দেশের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থের না। এবং দেশটা কাকে নিয়ে? জনগণকে নিয়ে। জনগণ কারা? জনগণ হলো আমার দেশের প্রাণ। একটা দেশের মানে আত্মা হলো সেই দেশের জনগণ। আমরা প্লেটো পড়েছি, আমরা অ্যারিস্টটল পড়েছি, আমরা জানি যে এরা কি বলে গেছেন, সবাইকে শাসক হওয়ার দরকার নেই। যারা মনে করতে পারবে যে প্রত্যেকটা জনগণ আমার সন্তানের মতো এবং রাষ্ট্রের প্রতি মানে সব সম্পদ আমার রাষ্ট্রীয় সম্পদের মতো, তারাই কিন্তু দেশপ্রেমের, দেশ সেবার ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে আসবে নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে। তো এগুলি খুব জরুরি। এরপরে দেখো জাতীয় স্বার্থের অনুধাবন, যে কথাগুলি আমি বললাম যে আমি যদি আমার স্বার্থটা না বুঝতে পারি তাহলে কি করতে হবে? জাতীয় স্বার্থের অনুধাবন করতে হলে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা যাবে না। সরকারি দল, বিভিন্ন রাজনৈতিক বহুদলীয় গণতান্ত্রিক দেশ আমাদের বাংলাদেশ, এখানে অনেক ধরনের রাজনৈতিক দল আছে, কিন্তু রাজনৈতিক দল থাকলেই হবে না, এদেরকে যথাযথ মানে বুঝতে হবে যে মানে বিষয়টা কি। সেটা হলো যে একটা বিরোধী দল যদি একটা প্রস্তাব করে যে না এই কার্যক্রমটা গ্রহণ করা বা এই প্রকল্পটা নেওয়া ঠিক হয়, তখন সরকারি দলকে এটা অনুধাবন করতে হবে যে আসলে এটা তো আমরা হুজুগের মাথায় করে ফেললাম বা তাড়াহুড়া করে, বিরোধী দল তো ঠিক পয়েন্টটাই বলেছে, আসলে এটা তাহলে একটু ভেবে দেখা দরকার। এই যে অনুধাবন করা, যে আমি জিনিসটা আমাকে তুমি একটা শিক্ষার্থীর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তুমি যদি বলো যে ম্যাডাম এই বিষয়টা আসলে আমি মনে করি এরকম, আমি যদি মনে করি না আমি তো শিক্ষক, তুমি আমাকে শেখানোর কি, এটা হলো এক ধরনের অনুধাবন। এবং আমি যদি মনে করি হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, আমি তো বিষয়টা এইভাবে ভাবিনি, ইউ আর রাইট, এই ধরনের মানসিকতা আমাদের রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকারি বিরোধী দলের মধ্যে থাকতে হবে। অনুধাবন, যেটা ভালো সেটা বোঝার ক্ষমতা, যেটা মন্দ সেটাও বোঝার ক্ষমতা। এরপরে দেখো আপোষকামী রাজনৈতিক শিক্ষা সচেতনতা। আমাদের সত্যিকার অর্থে একটা সময় ছিল রাজনীতিটা মানুষের কাছে না মানে অনেক একটা শ্রদ্ধার জায়গায় ছিল, যে ও মা অমুকে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, মৌলানা ভাসানী থেকে ফজলুল হক থেকে সম্মোহনীর নেতৃত্বের মানে গুরু বঙ্গবন্ধুর দিকে তাকাই, এদের এই ফিগারগুলি যখন, বা দেশের বাইরে অনেক অনেক এই ধরনের মুখ রয়েছে যাদের দিকে তাকালেই আমাদের একটা শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, যে এরা মানে কি, এরা হলো ধৈর্য, সহ্য, শিক্ষা, জ্ঞান সব কিছুর ভাণ্ডার। আর বর্তমানে তোমরা একটু বিচার করো, আমি যা বলছি এটাই তোমাদেরকে মেনে নিতে হবে না, তোমরা বিচার করো, যারা এখন ছাত্র রাজনীতি করছে, সবাই না, অধিকাংশের কথা বলছি, এরা কতটুকু রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত? কারণ তুমি মনে রাখবে, শিক্ষা হলো একটা মানুষের সবচেয়ে বড় শক্তি, এর চেয়ে বড় কোনো শক্তি নাই। কারণ তোমার ভেতরের যে জ্ঞান, তোমার ভেতরে যে শিক্ষা, তোমার ভেতরে যে মূল্যবোধ, এটাকে কেউ জোর করে আদায় করে নিতে পারবে না, বাকি সব নিয়ে যেতে পারবে। তুমি আমরা যে মেয়েরা গয়না গাটি, মোবাইল দামি সেট, যা যা কিছু আমরা বাইরে ধরছি, কিন্তু ভেতরের যে জ্ঞান সেটা হলো কেউ নিতে পারবে না। তো এইটা যে যত বেশি শক্তিশালী হবে সে কিন্তু তত বেশি শ্রদ্ধার পাত্র হবে, তত বেশি দেশকে দিতে পারবে, যাকে দেখে আমাদের মাথা নত।
হয়ে আসবে, কিন্তু এখন সেই চর্চাটা নেই। এখন হুজুগে মানে রুমমেটের কেউ কেউ অমুক দল করছে, ঠিক আছে আমরা যে আত্মীয় স্বজনরা করছে, বন্ধু বান্ধবরা ডেকে মিছিলে নিয়ে গেল, কিন্তু একটা যে জানা বোঝা এবং ইতিহাস জানা, একটা জায়গায় সুন্দর করে দুইটা কথা বলা, বা তুমি যে মানে আরেকজনকে ইনফ্লুয়েন্স করবে তোমার দলে টানা, তোমার তো কিছু জানতে হবে। কেন বঙ্গবন্ধুর এক অঙ্গুলি হেলনে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল, সেই যোগ্যতাটা তো প্রথম আমাকে অর্জন করতে হবে। আমরা কি করি, আমরা মাঠে নেমে তারপরে নিজেদেরকে একটু একটু করে যোগ্য করার চেষ্টা করি, কেউ কেউ, অধিকাংশ ক্ষেত্রে পারি না। আর আগের রাজনৈতিক নেতারা কি করেছেন, এরা শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, শিক্ষা অর্জন করেছেন এবং অনেক গুণীজনদের সাথে পাশে থেকে বোঝার চেষ্টা করেছেন যে কিভাবে এই স্টেপগুলি ফেলতে হয়। কারণ আমরা এই ক্ষেত্রে কাজ করতে চাই, আমার মূল ফোকাস হলো জনগণের উন্নয়ন। কাজে আমি যত বেশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হব, তত বেশি আমি জনগণের পাশে তার সমস্যা সমাধানে নিজেকে নিযুক্ত করতে পারবো। আপোষকামী মনোভাব, যেটা আমি বললাম যে বিরোধী দল যদি একটা ভালো কথা বলে, এটাকে মেনে নেওয়ার ক্ষমতা, সরকারি দল একটা কথা বলে মানে আপোষ সমঝোতার মধ্যে দিয়ে, না তুমি আমার বিরোধী দল মানে তুমি আমার শত্রু, নট লাইক দ্যাট, তোমার কাছ থেকেও আমি একটা ভালো পরামর্শ পেতে পারি, এই মনোভাবটা আমার মধ্যে জাগ্রত করতে হবে। অর্থাৎ দেশের মধ্যে, দেশের জনগণের মধ্যে না, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা জাগ্রত করতে হবে। যে দল রাজনৈতিক ক্ষমতায় থাকবে তার মধ্যে জাগ্রত করতে হবে। চাপ সৃষ্টিকারী, আমরা জানি বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আমাদের দেশে কাজ করছে, এদের যথার্থ ভূমিকা থাকতে হবে। নিজেদের স্বার্থের বাইরে গিয়েও অনেক সময় কাজ করতে হয়, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে গ্রুপের স্বার্থ দেখতে হবে। সেটা শিক্ষক হতে পারে, শ্রমিক হতে পারে, যেটাই হোক না কেন, প্রত্যেকটা গোষ্ঠীর কাজ হলো, সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হলো তাদের সেই গোষ্ঠীটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আরও বেশি আধুনিক করা, এবং এটার প্রক্রিয়াটা হবে খুব সুন্দর, খুব গ্রহণযোগ্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকারের উপর তারা চাপ সৃষ্টি করবে। রাজনৈতিক দল, যেটা বললাম, ব্যক্তিগত জীবনেও যেমন রাজনৈতিক শিক্ষা লাগবে, আমার কি করণীয়, আমি দেশের সেবা করতে চাই, সেবামূলক মনোভাব লাগবে, নিজের স্বার্থগুলিকে পেছনে ফেলে আসতে হবে, প্লেটোর শিক্ষায় শিক্ষিত হতে হবে। তো এই বিষয়গুলিকে যখন ধারণ করে অনেকগুলি মানুষ একসাথে হয়ে রাজনৈতিক দল গঠন করবে, ইন্ডিভিজুয়ালি তারা তো শিক্ষা নিয়ে আসলো, সেটাই তারা রাজনৈতিক দলের ক্ষেত্রে কাজে লাগাবে। এরকম এবং এবং এই রাজনৈতিক দলগুলি প্রত্যেকের মধ্যে যদি সুশিক্ষা এবং জনগণের কল্যাণ করার একটা ব্রত থাকে, তাহলে অত আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে, আমরা যা চাই সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। যোগ্য নেতৃত্বের বিকাশ, যে নেতৃত্বগুলির কথা আমি এর মধ্যে বলেছি, সবই আলোচনা হয়ে গেছে, শের বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে, এই যে গঠন নেতৃত্বগুলি আমরা দেখতে পাই, এই যে মুখগুলি আমাদের সামনে ভেসে আসে, বঙ্গবন্ধুর কথা আমরা বলেছি, এই ধরনের নেতৃত্ব আমরা চাই। হুবহু না হোক, কাছাকাছি যেন আমরা যেতে পারি, যে মানুষটাকে দেখলেই, যার কথা শুনলেই আমি চোখ বন্ধ করে তাকে মানে অনুসরণ করতে পারি, যে না এই মানুষটা তো সত্যি মানে দেশকে ভালোবাসে এবং দেশপ্রেমিক, তিনি যা বলবেন সেটা নিশ্চয়ই আমার জন্য, আমার জনগণের কল্যাণের জন্য। এই ধরনের নেতৃত্বের যত বেশি বিকাশ হবে তৃণমূল পর্যায় থেকে, তত বেশি মানুষ কি হবে, এই নেতৃত্বগুলির প্রতি বিনম্র শ্রদ্ধায় মাথা অবনত করবে এবং তাদের কার্যক্রমগুলি সুষ্ঠুভাবে সম্পাদনের মধ্য দিয়ে, কারণ সব কাজে আমার দেশের উন্নয়নের, দেশটাকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব। এবং সবচেয়ে বড় বিষয় হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করো। এটা তুমি মনে করো সরকার, এখানে একটা সিম্বলিক অর্থে আমি সরকার, এটা আমি এই প্রশ্নের উত্তরের স্বার্থে লিখেছি, কিন্তু সেটা সর্বক্ষেত্রে, আমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষার্থী, সচিবালয়ে একজন সচিব বসে আছে, সচিবালয়ে যে আছে তোমার যে স্টেপগুলি, স্তরগুলি রয়েছে, প্রত্যেকটা স্তরে সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি একজন শিক্ষক, আমি কি আমার ক্লাসটা, আমি কি আমার ছাত্রদের প্রতি যথার্থ দায়িত্ব পালন করছি, এটা নিশ্চিত করতে হবে। তুমি একজন শিক্ষার্থী, আমি কষ্ট করে এতক্ষণ সময় ইনভলভ করে আমি একটা ক্লাস আপলোড দিলাম, তোমার দায়িত্ব কি, তুমি কি ক্লাসটা দেখেছো, তুমি কি যথার্থভাবে বিষয়টা বোঝার চেষ্টা করেছো, নাহলে কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করলে না। তাহলে প্রত্যেকটা সেক্টরে এইভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যে আমি সরকারের, জনগণ আমাকে ভোট দিয়ে, তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে
ক্ষমতা গ্রহণ করা, জনগণের সেবা করার সুযোগ দিয়েছে, আমরা কি সেই সেবাটা করতে পারছি? যদি না পারি আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এবং আরও বেশি সেবামূলক কার্যক্রম, আরও বেশি জনহিতকর কার্যক্রম, আরও বেশি উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে আমাদেরকে দেখাতে হবে যে না, তোমরা আমাদেরকেই ভোট দাও, আমরা জনগণের জন্য কাজ করছি, আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি। পাশাপাশি বিরোধী দল বলবে কেন আমরা হেরে গেলাম, এই কারণগুলোকে আমরা নির্ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরাও বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে জনগণের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। এই যে উভয় পক্ষের ভালো কাজ করার উদ্যোগ, জনগণের সেবা করার উদ্যোগ, জবাবদিহিতা, যে আমাকে খারাপ করলে আমাকে সংসদে জবাবদিহি করতে হবে, আমি পরবর্তীতে নির্বাচন করে জয়লাভ করতে পারবো না, এই ভয়টা আমার ভেতরে আছে। এই সমস্ত বিষয়গুলি যখন একত্রিত হবে তখনই কিন্তু আমরা যেটা চাচ্ছি যে স্থিতিশীল বাংলাদেশ, কারণ উন্নয়নের জন্য স্থিতিশীলতা খুব বেশি জরুরি। একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে কোনো ভালো কিছু হতে পারে না, কোনো শুভ কার্যক্রম গৃহীত হতে পারে না। সেটা ব্যক্তি জীবনে আমরা যখন শারীরিক মানসিকভাবে অস্থিতিশীল থাকি, আমরা যেমন কোনো কাজ করতে পারি না, ঠিক রাষ্ট্রের ভালো কিছু করার জন্য, রাষ্ট্রের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক কিছু গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থিতিশীলতা। তাহলে আমি খুব সহজ করব, একটা বিষয় তোমাদের জানা বিষয়, সেটাকে আমি একটু প্রশ্নের উত্তরের পয়েন্টস আকারে উপস্থাপনের চেষ্টা করেছি। তোমরা মন দিয়ে ক্লাস করবে, ক্লাসটা শুনবে এবং তোমরা যদি মনে করো এর সঙ্গে কিছু যুক্ত করবে, কারণ অল্প সময়ে আমি যতটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, খুব শীঘ্রই দেখা হবে। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, নিরাপদে থাকো, পরিবারের পাশে থাকো এবং সময়ের সদ্ব্যবহার করো। বিদায়।